একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ব্রেক ইভেন বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আর্থিক বিশ্লেষণের এই অংশটি সম্পূর্ণ সূত্র নির্ভর একটি অধ্যায়। আমরা যদি নির্দিষ্ট কিছু সূত্র ভালো পারি তাহলে খুব সহজে আমরা এই অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করতে পারবো। আমি আজকের এই ক্লাসের মাধ্যমে চেষ্টা করব একেবারে সহজভাবে বা একেবারে সহজ কৌশলে তোমাদেরকে সূত্রগুলো ভালোভাবে শেখানোর জন্য। কিন্তু তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহকারে দেখতে হবে। আশা করি ক্লাসটি মনোযোগের সহকারে দেখলে তোমাদের আর্থিক বিশ্লেষণের, ব্রেক ইভেন বিশ্লেষণের অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলে আসো ক্লাসে। শুরুতে ব্রেক ইভেন সেলস বা সমচ্ছেদ বিক্রয়। যত একক পণ্য বা যত মূল্যের পণ্য বিক্রি করলে প্রতিষ্ঠানের লাভ অথবা লোকসান কিছুই হবে না, তত একক বা তত টাকার বিক্রয়কে আমরা সমচ্ছেদ বিক্রয় বলি। সমচ্ছেদ বিক্রয় সাধারণত আমরা তিন ভাবে নির্ণয় করতে পারি। এক, সমচ্ছেদ বিক্রয় এককের মাধ্যমে, সমচ্ছেদ বিক্রয় মোট টাকার মাধ্যমে এবং সমচ্ছেদ বিক্রয় লেখচিত্রের মাধ্যমে। শুরুতে সমচ্ছেদ বিক্রয় একক। সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় করার ক্ষেত্রে আমরা স্থায়ী ব্যয়কে একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করলে যা পাবো সেটাকে বলবো আমরা সমচ্ছেদ বিক্রয় একক। আবার সমচ্ছেদ বিক্রয় টাকার ক্ষেত্রে যদি একই অঙ্কে সমচ্ছেদ বিক্রয় একক এবং সমচ্ছেদ বিক্রয় টাকা নির্ণয় করতে বলে, তাহলে সমচ্ছেদ বিক্রয় একককে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করলে আমরা যা পাবো সেটাকে বলবো সমচ্ছেদ বিক্রয় টাকা। আবার সরাসরি অঙ্কে সমচ্ছেদ বিক্রয় টাকা বের করতে বললে আমরা স্থায়ী ব্যয়কে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করলে যা পাবো সেটাকে বলবো আমরা সমচ্ছেদ বিক্রয় টাকা। এই অধ্যায়ের এই অংশের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা সহজভাবে একটা জিনিস মনে রাখবে যে কোশ্চেনের ধরন অনুপাতে সর্বদা সূত্রগুলো কিছুটা পরিবর্তন হয়ে থাকে। আমরা অঙ্ক করার ক্ষেত্রে কখনো কখনো লক্ষ্য করব কোশ্চেনে একাধিক উপাত্ত এককে দেওয়া থাকে, আবার কখনো কখনো দেখব অধিকাংশ উপাত্তই টাকায় দেওয়া থাকবে, আবার কখনো কখনো দেখব অধিকাংশ উপাত্ত শতকরা হারে দেওয়া থাকবে, আবার কখনো কখনো লক্ষ্য করব একাধিক সময়ের উপাত্ত দেওয়া থাকবে। আমাদের কোশ্চেনের কাঠামোগত কারণে সূত্রের কিছুটা পরিবর্তন আসবে। আমি তোমাদেরকে এখন এই পরিবর্তনগুলোই সহজভাবে শেখানোর চেষ্টা করব। একটু লক্ষ্য করো তোমরা। শুরুতে সমচ্ছেদ বিক্রয় একক ও টাকা। সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় করার ক্ষেত্রে স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি দত্তাংশ। একক প্রতি দত্তাংশ বলতে কি বুঝি? একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা পাবো সেটাকে বলবো আমরা একক প্রতি দত্তাংশ। আবার অঙ্কে যদি আমাদের মোট দত্তাংশের পরিমাণ এবং মোট বিক্রয় এককের পরিমাণ দেওয়া থাকে, তাহলে মোট দত্তাংশকে বিক্রয় একক দ্বারা ভাগ করে যা পাবো সেটাকে আমরা একক প্রতি দত্তাংশ বলতে পারি। এখন একটু লক্ষ্য করো, একই অঙ্কে যখন আমাদের সমচ্ছেদ বিক্রয় একক এবং টাকা বের করতে বলবে, সেক্ষেত্রে আমরা সমচ্ছেদ বিক্রয় টাকার সূত্রটা বলবো সমচ্ছেদ বিক্রয় একক গুণন একক প্রতি বিক্রয় মূল্য। আমি আবারও বলতেছি, এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যখন একই অঙ্কে সমচ্ছেদ বিক্রয় একক ও টাকা নির্ণয় করতে বলবে। তাহলে এখন চলে আসো, যদি অঙ্কে শুধুমাত্র সমচ্ছেদ বিক্রয় বের করতে বলে তখন কি করব? সরাসরি সমচ্ছেদ বিক্রয় টাকা নির্ণয় করতে বললে আমরা কি করব? সরাসরি অঙ্কে সমচ্ছেদ বিক্রয় টাকা নির্ণয় করতে বললে আমরা বলবো স্থায়ী ব্যয় ভাগ দত্তাংশ অনুপাত। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। এরপর চলে আসো, যদি আমাদের অঙ্কে নিরাপত্তা প্রান্ত অনুপাতের মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে সমচ্ছেদ বিক্রয়টা নির্ণয় করব? একটু লক্ষ্য করো, বিক্রয় গুণন সমচ্ছেদ বিন্দু অনুপাত, এই সূত্রের মাধ্যমে তখন আমরা সমচ্ছেদ বিক্রয় টাকার পরিমাণ নির্ণয় করব। এখন চলে আসো, সমচ্ছেদ বিন্দু অনুপাত বলতে কি বুঝি?
100% থেকে নিরাপত্তা প্রান্ত অনুপাত বাদ দিলে আমরা যা পাবো সেটাকে বলবো আমরা সমচ্ছেদ বিক্রয় অনুপাত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সমচ্ছেদ বিক্রয় একক এবং টাকা সংক্রান্ত সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। স্থায়ী ব্যয়, উৎপাদনের হ্রাস বৃদ্ধির পরও যে সমস্ত ব্যয়গুলো অপরিবর্তিত থাকে ওই ধরনের ব্যয়গুলোকে আমরা স্থায়ী ব্যয় বলে থাকি। আমরা সহজে 3টি সূত্র প্রয়োগের মাধ্যমে স্থায়ী ব্যয়টা নির্ণয় করতে পারি। যখন আমার অঙ্কে পরিবর্তনশীল ব্যয় এবং মুনাফা দেওয়া থাকবে সেক্ষেত্রে বলবো বিক্রয় বাদ পরিবর্তনশীল ব্যয় বাদ মুনাফা। আবার আমার অঙ্কে যখন মোট ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দেওয়া থাকবে তখন বলবো মোট ব্যয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয় ইজ ইকুয়াল টু স্থায়ী ব্যয়। আবার অঙ্কে যখন দত্তাংশ অনুপাতের মান দেওয়া থাকবে তখন আমরা স্থায়ী ব্যয়টি নির্ণয় করব বিক্রয় গুণন দত্তাংশ অনুপাত বিয়োগ মুনাফা। একটু লক্ষ্য করো, শুরুতে স্থায়ী ব্যয় ইজ ইকুয়াল টু বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয় বিয়োগ মুনাফা। আবার স্থায়ী ব্যয় বলতে আমরা বুঝি মোট ব্যয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়। আবার স্থায়ী ব্যয় বলতে আমরা বুঝি বিক্রয় গুণন দত্তাংশ অনুপাত বাদ মুনাফা। এরপর একটু লক্ষ্য করো দত্তাংশ এবং দত্তাংশ অনুপাত। দত্তাংশ বলতে কি বুঝি? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাকে বলবো আমরা দত্তাংশ বা অনুদান প্রান্ত। দত্তাংশকে আমরা দুইভাবে বের করতে পারি, একক প্রতি দত্তাংশ আবার টাকায় দত্তাংশ। যখন আমরা একক প্রতি দত্তাংশ নির্ণয় করব একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিব। আবার যখন আমরা দত্তাংশ টাকায় বের করব বিক্রয় টাকা থেকে পরিবর্তনশীল ব্যয় টাকা বাদ দিব। এরপর দত্তাংশ অনুপাত, দত্তাংশকে বিক্রয় দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ করলে যা পাবো সেটাকে বলবো আমরা দত্তাংশ অনুপাত। একটু লক্ষ্য করো, প্রথমেই প্রান্তিক দত্তাংশ বা দত্তাংশ বা অনুদান প্রান্ত বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়। এরপর দত্তাংশ অনুপাত, প্রান্তিক দত্তাংশ ভাগ বিক্রয় গুণন 100। আবার যখন আমাদের অঙ্কে একাধিক পিরিয়ডের উপাত্ত দেওয়া থাকবে ঠিক তখন আমাদের দত্তাংশ অনুপাতের সূত্রটা একটু পরিবর্তন হয়ে যাবে। তখন আমরা সূত্র প্রয়োগ করব মুনাফার পরিবর্তন ভাগ বিক্রয় পরিবর্তন গুণন 100। এক্ষেত্রে মুনাফার পরিবর্তন বলতে কি বুঝি? মুনাফার পরিবর্তন বলতে আমরা বুঝি একাধিক পিরিয়ডের মুনাফার পার্থক্য। চলে আসো বিক্রয় পরিবর্তন বলতে আমরা কি বুঝি? একাধিক পিরিয়ডের বিক্রয়ের পার্থক্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সহজে বুঝতে পেরেছো। এরপর চলে আসো আমাদের নিরাপত্তা প্রান্ত ও নিরাপত্তা প্রান্ত অনুপাত। শুরুতে নিরাপত্তা প্রান্ত বলতে কি বুঝি? মোট প্রকৃত বিক্রয় এবং সমচ্ছেদ বিক্রয়ের মধ্যকার পার্থক্যকে বলবো আমরা নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্তটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, নিরাপত্তা প্রান্ত এককে, নিরাপত্তা প্রান্ত টাকায়। আমরা প্রকৃত বিক্রয় একক থেকে সমচ্ছেদ বিক্রয় একক বাদ দিলে যা পাবো সেটাকে বলবো আমরা নিরাপত্তা প্রান্ত একক। আবার প্রকৃত বিক্রয় টাকা থেকে সমচ্ছেদ বিক্রয় টাকা বাদ দিলে যা পাবো সেটাকে বলবো আমরা নিরাপত্তা প্রান্ত টাকা। এখন চলে আসো নিরাপত্তা প্রান্ত অনুপাত কিভাবে নির্ণয় করব। নিরাপত্তা প্রান্তকে বিক্রয় দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, যা পাবো সেটাকে বলবো আমরা নিরাপত্তা প্রান্ত অনুপাত। একটু আবারও লক্ষ্য করো, শুরুতে নিরাপত্তা প্রান্ত বিক্রয় বিয়োগ সমচ্ছেদ বিক্রয়। এখন চলে আসো নিরাপত্তা প্রান্ত অনুপাত, নিরাপত্তা প্রান্ত ভাগ বিক্রয় গুণন 100। এরপর লক্ষ্য করো প্রত্যাশিত বিক্রয়। প্রত্যাশিত বিক্রয় বলতে কি বুঝি? কোন একটা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বিক্রি করবে বলে প্রত্যাশা করতেছে ওই পরিমাণটাকে আমরা বলবো প্রত্যাশিত বিক্রয়। প্রত্যাশিত বিক্রয়টাকে আমরা আবার দুইভাবে করতে পারি, প্রত্যাশিত বিক্রয় একক, প্রত্যাশিত বিক্রয় টাকা। একটু লক্ষ্য করো প্রত্যাশিত বিক্রয় এবং আমাদের সমচ্ছেদ বিক্রয়ের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সমচ্ছেদ বিক্রয় আমি শুরুতে বলেছি লাভ অথবা ক্ষতি সমচ্ছেদ বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়, কিন্তু প্রত্যাশিত বিক্রয়ের ক্ষেত্রে আমরা লাভটা ইনক্লুড করব। একটু লক্ষ্য করো প্রত্যাশিত বিক্রয় এককের ক্ষেত্রে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ভাগ একক প্রতি দত্তাংশ। সমচ্ছেদ বিক্রয় এককের সাথে
প্রত্যাশিত বিক্রয় এককের সূত্রের পার্থক্যটা কোথায় একটু লক্ষ্য করো। সমচ্ছেদ বিক্রয় কিন্তু আমরা এই প্রত্যাশিত মুনাফাটা যোগ করিনি, কিন্তু প্রত্যাশিত বিক্রয় একক বের করার ক্ষেত্রে স্থায়ী ব্যয়ের সাথে আমরা প্রত্যাশিত মুনাফাটা যোগ করেছি। এখন চলে আসো, একই অঙ্কে যখন প্রত্যাশিত বিক্রয় একক এবং টাকা বের করতে বলবে, সেক্ষেত্রে প্রত্যাশিত বিক্রয় টাকার কোন সূত্রটা আমরা প্রয়োগ করব? প্রত্যাশিত বিক্রয় একক গুণন একক প্রতি বিক্রয় মূল্য। আমি আবারও বলতেছি, এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করব? একই অঙ্কে একক ও টাকা নির্ণয়ের ক্ষেত্রে। এরপর চলে আসো, যদি আমার অঙ্কে সরাসরি প্রত্যাশিত বিক্রয় টাকা বের করতে বলে, তখন আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? এক্ষেত্রে আমরা আবার দুই ধরনের সূত্র পাবো। একটা হচ্ছে কর পূর্ববর্তী, একটা হচ্ছে কর পরবর্তী। শুরুতে লক্ষ্য করো, স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ভাগ দত্তাংশ অনুপাত। এটা আমরা কখন প্রয়োগ করব? সরাসরি প্রত্যাশিত বিক্রয় টাকা নির্ণয়ের ক্ষেত্রে। আবার যখন আমার অঙ্কে করের হার দেওয়া থাকবে, তখন একটু সূত্রে পার্থক্য চলে আসবে। একটু লক্ষ্য করা, দুটো সূত্রের মধ্যে স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ভাগ 1 - TR, দ্যাট মিন্স ট্যাক্স রেট, ভাগ দত্তাংশ অনুপাত। এই দুটো সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে এক জায়গায় 1 - ট্যাক্স রেটে। এটা কোনো করের হার নাই, এই জায়গায় 1 - ট্যাক্স রেট নাই, করের হার দেওয়া আছে, প্রত্যাশিত মুনাফাকে 1 - ট্যাক্স রেট দ্বারা ভাগ করব। এরপর চলে আসো প্রত্যাশিত মুনাফা। প্রত্যাশিত মুনাফা বলতে আমরা কি বুঝি? কোন একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে যে পরিমাণ মুনাফা অর্জন করবে বলে আশা করতেছে, সেটাকে বলবো আমরা প্রত্যাশিত মুনাফা। প্রত্যাশিত মুনাফাটাকে আমরা খুব সহজে আবার তিনটা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। শুরুতে লক্ষ্য করো, প্রত্যাশিত মুনাফা ইজিক্যাল টু প্রত্যাশিত বিক্রয় গুণন দত্তাংশ অনুপাত বিয়োগ স্থায়ী ব্যয়। আমার অঙ্কে যখন দত্তাংশ অনুপাতের মান দেওয়া থাকবে এবং স্থায়ী ব্যয়ের মান দেওয়া থাকবে, তখন আমরা প্রত্যাশিত মুনাফা বের করার ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করব। এরপর একটু লক্ষ্য করো, দত্তাংশ বিয়োগ স্থায়ী ব্যয়, এই সূত্রের মাধ্যমে আমরা আবার প্রত্যাশিত মুনাফাটা বের করতে পারি। যখন অঙ্কে আমার মোট দত্তাংশ পরিমাণ দেওয়া থাকবে এবং স্থায়ী ব্যয় দেওয়া থাকবে, ঠিক তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আবার দত্তাংশ যদি বিশ্লেষণ করি, দত্তাংশ মানে কি? বিক্রয় মানুষ পরিবর্তনশীল ব্যয়। আবার সেক্ষেত্রে আমরা প্রত্যাশিত মুনাফার এই সূত্রটা প্রয়োগ করতে পারি, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। আশা করি শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পেরেছো। এরপর সর্বশেষ চলে আসো পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় বলতে কি বুঝি? উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়গুলো আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি পায়, আমরা ওই ধরনের ব্যয়গুলোকে প্রত্যাশিত পরিবর্তনশীল ব্যয় বলে গণ্য করে থাকি। আমরা আবার পরিবর্তনশীল ব্যয়কে সচরাচর এই তিনটা সহজ সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। যখন আমার অঙ্কে মোট ব্যয় এবং স্থায়ী ব্যয় দেওয়া থাকবে, তখন আমরা বলবো পরিবর্তনশীল ব্যয় বিয়োগ স্থায়ী ব্যয়। আবার যখন আমার অঙ্কে স্থায়ী ব্যয় এবং মুনাফার মান দেওয়া থাকবে, তখন আমরা পরিবর্তনশীল ব্যয় বলতে বুঝবো বিক্রয় বিয়োগ স্থায়ী ব্যয় বিয়োগ মুনাফা। আবার অঙ্কে দত্তাংশ টাকা দেওয়া থাকলে আমরা বলবো বিক্রয় মাইনাস দত্তাংশ ইজিক্যাল টু পরিবর্তনশীল ব্যয়। আশা করি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় সূত্রগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি চেষ্টা করলাম এই অধ্যায়ে যে সমস্ত সূত্রগুলো বারবার ব্যবহৃত হয় বা যে সমস্ত সূত্রগুলো অঙ্ক আমাদের বোর্ড পরীক্ষায় আসে, সে সমস্ত সূত্রগুলো তোমাদেরকে সহজভাবে শেখানোর জন্য। আশা করি তোমরা খুব সহজভাবে আয়ত্ত করতে পারবে। যদি তোমাদের সূত্রগুলো দেখতে কোনো সমস্যা হয়, আমার ক্লাসে যদি তোমরা বারবার দেখো, আশা করি সহজেই তোমরা সূত্রগুলো আয়ত্ত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন বা আগে আমার ক্লাসগুলো দেখেছো কিন্তু এখন সাবস্ক্রাইব করো নাই, তো দ্রুত সাবস্ক্রাইব করে নাও, যেন নতুন কোনো অধ্যায়ের সহজ কোনো সমাধানের নোটিফিকেশন তোমরা দ্রুত পেয়ে যেতে পারো। ধন্যবাদ সবাইকে।